নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আপনাদের সকলকে স্বাগত হেলথ প্লাসে। এবং আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যেগুলো নিয়ে আরেকটু আপনাদের জানা প্রয়োজন বলে আপনারা মনে করেন, এবং সেখানে আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা থাকেন, চিকিৎসকরা থাকেন, তারা সেই সমস্ত বিষয়টা নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করে। তবে আজকের যে বিষয়টা, সেটাই আসা যাক। আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি? আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মহিলা উর্বরতা এবং IVF কিভাবে সেখানে সাহায্য করে। না, সেক্ষেত্রে অনেক প্রশ্ন আছে, সেই উত্তরগুলো আমি দেব না, আমার সঙ্গে আলোচনায় যিনি রয়েছেন তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ডক্টর গৌতম খাস্তগির। নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। এবং প্রথমে আপনার কাছে যে আমার প্রশ্ন, সেটা হচ্ছে আজকে যে টপিকটা, সেটা হচ্ছে মহিলা উর্বরতা এবং IVF কিভাবে সাহায্য করে। কিন্তু এই যে মহিলা উর্বরতা বা IVF নিয়ে প্রচলিত যে ধারণাটা রয়েছে, সেটা আপনার থেকে জানতে চাইবো যে কী রয়েছে। মহিলাদের উর্বরতা নিয়ে অনেক ভুল ধারণা অনেকের মধ্যে রয়েছে। অনেকে ভাবেন যে নিয়মিত পিরিয়ডস হলেই কিন্তু প্রত্যেক মাসেই মহিলারা গর্ভবতী হতে পারেন। সেটা কিন্তু ঠিক নয়। কারণ স্বাভাবিকভাবে যেটা হয় যে মেয়েদের প্রত্যেক মাসে সন্তান ধারণের সম্ভাবনা অ্যাবাউট 20 থেকে 25%। অতএব বন্ধ্যাত্বের ডেফিনেশনটাই হচ্ছে যে 35-এর কমে যে মহিলারা রয়েছে তারা যদি 1 বছর ধরে কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার না করে তারা যদি চেষ্টা করে এবং 1 বছরের মধ্যে যদি তাদের সন্তান না আসে, আর তাদের বয়স যদি 35-এর উপরে হয়, তাহলে 6 মাস চেষ্টা করে না আসলে তখন তাকে বন্ধ্যাত্ব বলে, বন্ধ্যাত্বের সমস্যা বলে। এখন আরেকটি ভুল ধারণা অনেকের মধ্যে রয়েছে যে মেয়েদের পিরিয়ডসটা যদি অনিয়মিত হয় তার মানে সন্তান আসবে না। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে পিরিয়ড অনিয়মিত হলেও সন্তান আসার সম্ভাবনা থাকে। আর কিছু কিছু ওষুধপত্র খেলে দেখা গেছে যে হরমোনের কোনো সমস্যা থাকলে সন্তান আসতে চায় না। এই ধারণাগুলো পরিবর্তন দরকার। আচ্ছা, মহিলা উর্বরতা, সেটাতে বয়স কিভাবে একটা ফ্যাক্টর হয়ে উঠেছে সেটা যদি একটু ডিসকাস করে দেন। এটা আমি কিছুক্ষণ আগেই যেটা আপনাকে বললাম যে সাধারণত দেখা গেছে মহিলাদের উর্বরতা সবথেকে বেশি 30 বছর পর্যন্ত। 25 থেকে 30 সব থেকে বেশি, 30 থেকে 35 একটু কমে, আর 35-এর পরে অনেকটাই কমে যায়। কারণ মেয়েরা ছেলেদের সাথে যেটা একটা পার্থক্য আছে মেয়েদের, তারা একটা নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়ে জন্মগ্রহণ করে। ছেলেদের শুক্রাণু প্রত্যেক মাসে তৈরি হতে পারে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে তা নয়। মহিলাদের একটা নির্দিষ্ট সংখ্যক অ্যাবাউট 20 লক্ষ ডিম নিয়ে তারা জন্মগ্রহণ করছে, এবং সেটা প্রত্যেক মাসে তাদের 15 থেকে 20টা ডিম ব্যবহার হয়, 1টি বা 2টি ডিম তাদের বেরোয়। অতএব যত বয়স বাড়বে তত দেখা গেছে যে এই ডিমের সংখ্যাটা কিন্তু কমতে থাকে। অতএব আমরা সাধারণত মেয়েদেরকে বলি যে চেষ্টা করতে 35-এর আগে সন্তান নিতে। কিন্তু বর্তমানে আমাদের জীবনযাত্রা এমনই পাল্টে গেছে, পড়াশুনো করে চাকরি করে একটা জীবনে প্রতিষ্ঠিত হয়ে তারপরে তারা সন্তান নিতে চাইছে। সুতরাং অনেকের ক্ষেত্রেই তাদের বয়সটা বেড়ে যায়, এবং আমরা বিভিন্ন পরীক্ষা করে বুঝতে পারি তাদের সন্তান ধারণের ক্ষমতা কেমন। যেরকম আমরা একটা রক্ত পরীক্ষা করি যাকে বলে AMH, আমরা আলট্রাসোনোগ্রাফি করি পিরিয়ডসের একদম শুরুতে, 2য় বা 3য় বা 4র্থ দিনে, এবং তাতে আমরা অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট বলে একটা টেস্ট করে বুঝতে পারি যে কতগুলো ডিমের ঘর রয়েছে, এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা পদ্ধতিটাকে পাল্টাই যাতে বয়স বেশি হলেও তাদের সেদিক থেকে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই মহিলা উর্বরতায় মানে জীবনশৈলী কিভাবে প্রভাব ফেলে যদি সেটা একটু বলেন। হ্যাঁ, ভীষণভাবেই প্রভাব ফেলে। কারণ এখন যেটা দেখা যাচ্ছে যে মেয়েদের জীবনে একটা স্ট্রেস খুব খারাপভাবে ইনফ্লুয়েন্স করছে। যারা খুবই চিন্তিত, হ্যাঁ, যারা খুবই উদ্বিগ্ন, পার্টিকুলারলি তাদের কর্মস্থলে বা সামাজিক অন্যান্য সমস্যা নিয়ে, তাদের স্ট্রেসের ফলে যে হরমোনসগুলো শরীর থেকে বেরোয় সেগুলো ডিম তৈরির পদ্ধতিটাকে কমিয়ে দেয়। আচ্ছা। এবং এছাড়া দেখা গেছে যে এই জীবনযাত্রার জন্য অনেকেই খুব মোটা হয়ে যায়, অনেকেরই ওজন বেড়ে যায়, খাওয়া দাওয়ার অনিয়ম বা ওজনটা যথেষ্ট নয়, তা খুব রোগাও ভালো নয়, খুব মোটাও ভালো নয়। এছাড়া এক্সারসাইজ করা এবং খাওয়া দাওয়ার অভ্যেসটাকে পরিবর্তন আনতে হবে। প্রথমত খাওয়া দাওয়ার মধ্যে চেষ্টা করতে হবে যে ফ্যাট জাতীয় খাবার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যেটাকে আমরা বলি
যে ময়দা বা কেক, প্যাস্ট্রি এই জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। এবং তার সাথে সাথে যেগুলো কিছু কিছু ফ্যাট আছে, যেটাকে আমরা যেরকম ট্রান্স ফ্যাট বলি, এছাড়া যেগুলোতে আপনার ধরুন জাঙ্ক ফুড যেগুলোতে রয়েছে, জাঙ্ক ফুড ভীষণভাবেই ক্ষতি করে। এবং এটাতে দেখা গেছে যে এই ওজন বেড়ে যাওয়ার ফলে আমাদের মেয়েদের ডিম তৈরি করার ক্ষমতাটা অনেকটাই কমে যায়। আচ্ছা, মানে শুধুমাত্র এই যে খাবার দাবার এই সমস্তটাই নয়, স্ট্রেসটাও একটা বড় ইস্যু এই গর্ভধারণে। এক্সারসাইজ না হওয়া এবং যথেষ্ট পরিমাণে ঘুম যদি না হয়, দিনে অন্তত 7 থেকে 9 ঘন্টা, মানে অন অ্যাভারেজ 8 ঘন্টা ঘুম দরকার। এবং সেই ঘুমটা ভালো হলে দেখা গেছে যে আপনার এই স্ট্রেসটা ঠিক কমে যায় অনেক সময়। এর সঙ্গে এক্সারসাইজ করলে আমাদের শরীর থেকে, ব্রেন থেকে এন্ডরফিন বলে একটা হরমোন বেরোয়, যেটা আমাদের টেনশনটাকে কমিয়ে দেয়, ভালো থাকার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয়। আচ্ছা, মহিলা বন্ধ্যাত্বের কি মানে শুধুমাত্র এগুলোই কারণ, নাকি আরও কিছু কারণ রয়েছে? আরও অনেকগুলো কারণ রয়েছে। বন্ধ্যাত্বের কারণ যদি মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি, মহিলাদের প্রত্যেক মাসে ওভুলেশন হওয়া, ডিমটা বেরোনো খুব দরকার। অতএব ওভুলেশন না হওয়া, এটা পলিসিস্টিক ওভারির কারণে হতে পারে, থাইরয়েডের সমস্যা থাকলে হতে পারে, প্রোল্যাকটিনের হরমোনটা বেড়ে গেলে হতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা গেছে ওভারিতে যদি সিস্ট থাকে, সেই সিস্টের জন্য ওভারির থেকে ডিমটা বেরোতে পারে না। এখানে আরেকটি অসুখ হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসে কি হয় যে মেয়েদের প্রতি মাসে পিরিয়ডসের সময় কিছুটা করে ব্লাড পেটের মধ্যে গিয়ে জমা হয় ফ্যালোপিয়ান টিউব দিয়ে, এবং সেখানে সিস্টের আকার নেয় বা কিছু ঢিবি মতো তৈরি হয়, যেগুলো খুব চিটচিটে আশেপাশের অর্গ্যানসগুলোকে সেগুলো জড়িয়ে ধরে, এবং যার ফলে ডিমটা বেরোতে পারে না, বা বেরোলেও দেখা গেছে যে ডিমটা ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করতে পারে না। এছাড়া বিভিন্ন ইনফেকশনের কারণে অনেক সময় দেখা গেছে যে ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে যায়, এবং ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে গেলে অবভিয়াসলি ডিম এবং স্পার্ম মিলিত হতে পারে না। এবং অনেক সময় ফ্যালোপিয়ান টিউবে পার্শিয়াল ব্লক থাকে, এতে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কতগুলো রোমের মতো আছে, যাকে আমরা বলি সিলিয়া, সেই সিলিয়াগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে ঠিকমতোভাবে ডিমটা বা এমব্রায়োটা চলাচল করতে পারে না। এবং তার ফলে অনেক সময় দেখা গেছে যে ফ্যালোপিয়ান টিউবে প্রেগনেন্সি এসে যেতে পারে, যেটাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি। এবং সেই একটোপিক প্রেগনেন্সি হওয়ার ফলে হয়তো সেই ফ্যালোপিয়ান টিউবটা নষ্ট হয়ে যায়, এবং পরে সেই ফ্যালোপিয়ান টিউব কাজ করে না। এছাড়া আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে ইনফেকশন হলে, সংক্রমণ ইনফেকশন হলে, তলপেটের মানে জেনিটাল অর্গানের ইনফেকশন হলে ফ্যালোপিয়ান টিউব ড্যামেজ হয়ে যায়। অনেক সময় আশেপাশে যে আপনার অর্গ্যানস রয়েছে, যেরকম অ্যাপেন্ডিক্স রয়েছে, অ্যাপেন্ডিসাইটিস হলে আশেপাশে ফ্যালোপিয়ান টিউবের সমস্যা হয়। এরপরে আমাদের দেখতে হবে যে ফ্যালোপিয়ান টিউব আমরা দেখলাম, ওভারি দেখলাম, এরপরে দেখতে হবে ইউট্রাস, মানে যেখানে আপনার প্রেগনেন্সিটা স্থাপিত হবে, ইমপ্লান্টেড হবে, এবং যেখানে প্রেগনেন্সিটা বড় হবে। অনেক সময় ইনফেকশনের ফলে বা আগে প্রেগনেন্সি নষ্ট করার কারণে বা কোনো অপারেশনের কারণে ইউট্রাসের দেওয়ালটা লেগে যায়, যাকে আমরা আশারম্যান সিনড্রোম বলি। বা অনেক সময় টিউবারকুলোসিস ইনফেকশন হয়ে ইউট্রাসের ভেতরটা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া দেখা গেছে ইউট্রাসের মধ্যে কোনো পলিপ থাকলে, পলিপ মানে একটা ছোট্ট ফিঙ্গার লাইক প্রজেকশন গ্রোথ, সেটা হলে অসুবিধা হয়। এটা কি টিউমার? এটা এক ধরনের টিউমার না, এটা এক ধরনের বিনাইন। এটা মানে কোনো ম্যালিগন্যান্ট টিউমার নয়। টিউমার হলো ফাইব্রয়েড। টিউমার হচ্ছে ফাইব্রয়েড, যেটা ইউট্রাসের মধ্যে বিভিন্ন জায়গায় থাকতে পারে। অনেক সময় টিউমারটা যদি জরায়ুর দেওয়ালের মধ্যে ঢুকে পড়ে, তখন সেটাকে আমরা সাবমিউকাস ফাইব্রয়েড বলি, এবং সেটাতে অসুবিধার সৃষ্টি হতে পারে। আর ইউট্রাসে খুব বড় টিউমার থাকলে সেইখানে রক্ত চলাচল ব্যাহত হয়, এবং ইমপ্লান্টেশনের জন্য ইউট্রাসের ব্লাড ফ্লোটা খুবই জরুরি। তো এই সমস্ত সমস্যা ইউট্রাসে থাকলে, যেরকম ফাইব্রয়েড, যেরকম পলিপ, ইনফেকশনের কারণে ইউট্রাসের দেওয়ালটা নষ্ট হয়ে যাওয়া, কখনো কখনো দেখা গেছে ইউট্রাসের মধ্যে একটা পার্টিশন থাকে, যেটা আমরা আলট্রাসোনোগ্রাফি করে বা এক বিশেষ ধরনের আলট্রাসোনোগ্রাফি, যে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এছাড়া আমরা আলট্রাসোনোগ্রাফি এখন 3 ডাইমেনশনাল আলট্রাসোনোগ্রাফি করে আমরা বুঝতে পারছি যে ইউট্রাসের মধ্যে আপনার কোনো পার্টিশন আছে কিনা। হ্যাঁ, এবং সেই পার্টিশনটা আমরা পেট না কেটে হিস্টেরোস্কোপি বলে একটি পদ্ধতিতে আমরা সেই পার্টিশনটাকে রিমুভ করে দিতে পারি। এবং পলিপ থাকলে, ফাইব্রয়েড থাকলে, এগুলো
আগে যেটা বড় অপারেশন করতে হতো, এখন ছোট অপারেশনের সাহায্যেই আমরা এই জিনিসগুলোকে রিমুভ মানে আমি এটাতেই আসতে যাচ্ছিলাম যে এই যে বন্ধ্যাত্বের তো বিভিন্ন সমস্যা আপনি বললেন, সেগুলো সমাধান কি কি রয়েছে, এবং তার সঙ্গে আমার আরো একটা প্রশ্ন, মানে চিকিৎসা কি কি রয়েছে তার সঙ্গে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেকের যাদের পিসিওডি থাকে তারা এই ভয়টা পান যে তাহলে হয়তো তারা আর কখনোই গর্ভধারণ করতে পারবেন না, তাদের কি বা আপনার কি মেসেজ? দেখুন, প্রথমত যদি আমরা বিভিন্ন চিকিৎসার আগেই আমরা যদি পিসিও নিয়ে আলোচনা করি, কারণ পিসিওটা এখন খুবই কমন মেয়েদের মধ্যে, আজকাল দেখা যাচ্ছে যে প্রচুর আমরা পিসিও পাচ্ছি, তার কারণ জীবনযাত্রাটা পাল্টে গেছে এবং যার ফলে ওবেসিটি মানে আমাদের স্থূলতার ব্যাপারটা অনেকটা বেড়ে গেছে। পিসিও থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়, যার ফলে এদের পরে ব্লাড সুগারের প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা থাকে। পিসিওর জন্য আমাদের মেন হচ্ছে জীবনযাত্রা চেঞ্জ করে, এক্সারসাইজ করে, খাওয়া দাওয়ার পরিবর্তন এনে ওজনটাকে কমানো, এবং তার সঙ্গে আমরা বিভিন্ন ওষুধ দিই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কারেক্ট করার জন্য। আর এছাড়া ওষুধের সাহায্যে আমরা ওভুলেশনের চেষ্টা করি। অনেক সময় আমরা ল্যাপারোস্কোপি করে ওভারিতে কতগুলো ছোট ছোট ফুটো করে দেওয়া হয়, হোল করে দেওয়া হয়, যেটাকে ল্যাপারোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং বলে। সেটা করলেও দেখা গেছে যে ওভুলেশনটা বেড়ে যায় বা ভালো হয়ে যায়। আর কি কি চিকিৎসার মধ্যে যেটা আপনি বললেন, মেয়েদের ধরুন প্রথমত বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। আমরা যদি ডিম বেরোনোর সমস্যার কথা চিন্তা করি, তাহলে আমাদের ওভুলেশন ইন্ডাকশন করতে হবে। সেটা মুখে ট্যাবলেট দিয়ে আমরা করতে পারি। লেট্রোজোল জাতীয় এক রকমের ওষুধ আছে, যেটা পিরিয়ডসে সাধারণত তৃতীয় দিন থেকে সপ্তম দিন নিতে হয়, এবং নিয়ে তারপরে আমরা প্রোজেস্টেরন ওষুধ দিয়ে সেকেন্ড হাফ অফ দ্য সাইকেলে লিউটিয়াল সাপোর্ট দিই। এই চিকিৎসাটা ওষুধের সাহায্যে মানে ট্যাবলেটের সাহায্যে যদি দেখা যায় যে হচ্ছে না, ঠিক হচ্ছে না, তখন আমরা ন্যাচারাল হরমোন গোনাডোট্রফিন হরমোন, যেটা পিটুইটারি থেকে বেরোয়, স্বাভাবিকভাবে ওভুলেশন করায়, সেই হরমোনটাই আমরা বাইরের থেকে দিই। এবং সেই সময় এই হরমোনটা যখন দেওয়া হয়, আমরা ওভুলেশন মনিটরিং করি, যাকে বলে ফলিকুলার স্টাডি। এবং সেটার জন্য পিরিয়ডসের শুরু হওয়ার দ্বিতীয় তৃতীয় দিন থেকে 4-5 দিন ছেড়ে ছেড়ে 2বার বা 3বার আসতে হয়। এবং যখন ডিমের ঘরটা ফলিকলটা একটা নির্দিষ্ট সাইজে গিয়ে পৌঁছায় এবং ইউট্রাসের দেওয়ালটা যখন একটা নির্দিষ্ট থিকনেসে রিচ করে, তখন আমরা আরেক ধরনের ইনজেকশন দিই, যেটাকে HCG বলে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। সেটা এগটাকে রিলিজ করতে সাহায্য করে। এবং সেই সময় স্বামী স্ত্রী স্বাভাবিক শারীরিক সম্পর্কের মাধ্যমে আমাদের প্রেগনেন্সি এসে যাবার সম্ভাবনা খুবই বেশি। আইভিএফ এর জন্য কারা যোগ্য, কিভাবে আইভিএফ সাহায্য করে? দেখুন, আইভিএফ কথাটার মানে হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো মানে শরীরের বাইরে। তো যখন আমরা শরীরের বাইরে ডিম আর স্পার্মকে একত্রিত করি, মিলিত করি ল্যাবরেটরিতে, তাকে বলে আইভিএফ। এবার যাদের ধরুন ওভুলেশন হচ্ছে না, তাদেরকে আমরা ওষুধ দিয়ে ফলিকেলগুলোকে তৈরি করে ঘুম পাড়িয়ে শরীর থেকে ডিমগুলোকে বের করে দিই, যেটাকে বলে উসাইড রিট্রিভাল বা এগ কালেকশন। এছাড়া যাদের ফ্যালোপিয়ান টিউবে ব্লক রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা যেহেতু এগ এবং স্পার্মের ইউনিয়ন হচ্ছে না, সেটাকে আমরা শরীরের বাইরে সেই ইউনিয়নটাকে করে দিতে পারি। এবং অনেক ক্ষেত্রে যেখানে দেখা গেছে যে হাজব্যান্ডের স্পার্মটা উইক, সে স্বাভাবিকভাবে সেটা নর্মালি ডিমের কাছে পৌঁছাতে পারছে না, আমরা প্রথমে আইইউআই চেষ্টা করলাম, কিন্তু আইইউআইতেও যদি না হয় বা স্পার্ম কাউন্ট খুব কম থাকে, মোটিলিটি খুব কম থাকে, অ্যাবনর্মাল স্পার্মের সংখ্যা বেশি থাকে, তখন সেক্ষেত্রে আমাদের আইভিএফ সাহায্য করে। এবং সেখানে দুটি বিশেষ পদ্ধতি আমরা ব্যবহার করি। অনেক সময় স্পার্ম কাউন্ট যদি খুবই কম থাকে, তখন আমরা চেষ্টা করি যে স্পার্মটাকে ইনজেকশনের সাহায্যে ডিমের মধ্যে প্রবেশ করে দেওয়া, যে পদ্ধতিটাকে আমরা বলি ইক্সি। সো মাইক্রোস্কোপের নিচে ডিমটাকে আমরা খুব বড় করে দেখি, এবং সেখানে আমরা একটা বিশেষ পদ্ধতিতে আমরা স্পার্ম, একটি ডিমের মধ্যে একটি স্পার্ম, খুব ভালো মোটাইল স্পার্ম আমরা ইনজেক্ট করে দিই। আর এছাড়া যেটা আরেকটি পদ্ধতি আছে, সেটাকে আমরা বলি টেসা। টেসা হচ্ছে আপনার টেস্টিস থেকে স্পার্মটাকে আমরা হাজব্যান্ডকে ঘুম পাড়িয়ে তার টেস্টিস থেকে আমরা স্পার্মটাকে বের করে নিয়ে, যারা নিজেরা সিমেন স্যাম্পল দিতে পারে না, বা অনেক ক্ষেত্রে স্পার্মের সংখ্যাটা খুবই কম, বা কোনো কোনো ক্ষেত্রে ব্লক আছে, সেই রাস্তা দিয়ে স্পার্মটা আসতে পারছে না, অতএব আমরা ডিরেক্টলি টেস্টিস থেকে যদি স্পার্ম নিয়ে নিই, তাকে বলে টেসা। এবং সেই স্পার্মটাকে অবশ্যই সেই স্পার্মটা ডিমের সাথে নিজে মিলিত হতে পারবে না, ওটাকে ইনজেকশনের সাহায্যে ডিমের মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়ে দিতে হয়। আচ্ছা। এবং এইগুলো হচ্ছে আইভিএফ পদ্ধতি। অর্থাৎ আপনি যেটা প্রশ্ন করলেন কি কি কারণে আমরা তাহলে আইভিএফ করব, এক নম্বর হচ্ছে যাদের ওভুলেশন হচ্ছে না,
বা হয়েও প্রেগনেন্সি আসছে না, যাদের টিউবে কোনো ব্লক রয়েছে, আরেকটি অসুখ যেটার কথা আমরা বললাম এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস থাকলে আমরা প্রথমে ওষুধ দিয়ে চেষ্টা করি এন্ডোমেট্রিওসিস কমানোর জন্য। সেটা কি এন্ডোমেট্রিওসিস? এন্ডোমেট্রিওসিস অসুখটি হচ্ছে যেখানে মেনস্ট্রুয়াল ব্লাডটা কিছুটা পেটের মধ্যে গিয়ে পড়ে এবং পেটের মধ্যে গিয়ে ওভারিতে বা ফ্যালোপিয়ান টিউবে আশেপাশে জমা হয়ে যায় এবং প্রতি মাসে যখন মেয়েদের পিরিয়ডস হয় সেই এন্ডোমেট্রিওটিক সেলস যেগুলো লাইফ সেল সেখান থেকেও ব্লিডিং হতে থাকে। এবং এই এন্ডোমেট্রিওসিস থাকলে আমাদের প্রথমে আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি, তারপরে আমরা ল্যাপারোস্কোপিক অপারেশনের সাহায্যে এন্ডোমেট্রিওসিসটাকে বাদ দিয়ে তাতেও যদি প্রেগনেন্সি না আসে তখন আমাদেরকে আইভিএফ করতে হয়। তাহলে এন্ডোমেট্রিওসিস একটা কারণ, ওভুলেশন না হওয়া একটা কারণ, ফ্যালোপিয়ান টিউব ব্লক হওয়া একটা কারণ, আর হাজব্যান্ডের যদি সমস্যা থাকে, মেল পার্টনারের যদি সমস্যা থাকে, তখন আমাদেরকে এই বিশেষ যে পদ্ধতি বললাম ইক্সি বা টেসা, হ্যাঁ, সেই পদ্ধতিতে আমাদেরকে এগোতে হয় এবং সেটাই হচ্ছে আইভিএফ এর। কিন্তু কারা কারা যোগ্য এই আইভিএফ এর জন্য? দেখুন, কারা যোগ্য বলতে যারা বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে আসছেন, যাদের অন্য পদ্ধতিতে প্রেগনেন্সি আসছে না, তখন তাদেরকে সাধারণত আমরা আইভিএফ বলি। যে কেউ এলেই প্রথমেই আমরা আইভিএফ করতে চাই না, কেন আইভিএফ পদ্ধতিটা কিছুটা হলেও অ্যাডভান্স বা জটিল। অতএব আমরা সবাইকে যে যারাই আমাদের ক্লিনিকে এলো সবাইকে আইভিএফ করবো সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, বা কোনো ক্লিনিকেই সেটা অ্যাকচুয়ালি প্ল্যান নয়। আইভিএফ এর কিছু ঝুঁকি আছে আপনি বলতে চাইছেন? আইভিএফ এর ঝুঁকি কিছু রয়েছে, কিন্তু আইভিএফ এর সুবিধা অনেক বেশি। সুবিধা অনেক বেশি আমরা এরকম অনেক দম্পতিকে পাই যারা শারীরিক সম্পর্ক করতে পারে না, এরকম অনেক দম্পতিকে পাই যাদের হাজবেন্ডরা স্পাম দিতে পারে না, এরকম অনেক মহিলাদেরকে পাই যাদের ওভুলেশন হয় না, বা যাদের ফ্যালোপিয়ান টিউবে ব্লক রয়েছে, তাদের ক্ষেত্রে আইভিএফ খুব সুবিধাজনক। আর অসুবিধার কথা যদি চিন্তা করি, অসুবিধার কথা বলতে গেলে আমরা যখন আইভিএফ করি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মাসে মেয়েদের ধরুন 10টা বা 15টা যে ডিমের ঘর থাকে, সাধারণভাবে একটি কি দুটি ডিম বেরোয়, কিন্তু আইভিএফের ক্ষেত্রে আমরা চেষ্টা করি সবকটি ঘরের ডিমকে ডেভেলপ করতে এবং সেই ডিমগুলোকে আমরা বাইরে বের করে দিই এবং যে কটা ভ্রূণ তৈরি হয় তার সাথে স্পাম মিলিত করে ধরুন 8টা কি 10টা ভ্রূণ তৈরি হলো, তার মধ্যে আমরা একটি কি দুটি ভ্রূণকে ট্রান্সফার করি, বাকি ভ্রূণগুলোকে আমরা বিশেষ পদ্ধতিতে হিমায়িত করে রেখে দিই। এটা রেফ্রিজারেটরে নয়, লিকুইড নাইট্রোজেনে আমরা এই ভ্রূণগুলোকে হিমায়িত করে রেখে দিই। অতএব প্রথমবারে যদি না আসে, দ্বিতীয়বারে তৃতীয়বারে সেই ভ্রূণগুলোকে আমরা প্রতিস্থাপন করতে পারি। তো এই সুবিধাটা রয়েছে যে একবারে ডিমগুলোকে কালেক্ট করে আমরা বেশ কয়েকবার ট্রান্সফার করতে পারি। এরকম অনেক দম্পতি আমাদের কাছে এসছে যাদের ধরুন প্রথমবারে সন্তান হয়ে গেছে, তারপরে তারা 2-3 বছর বাদে আবার দ্বিতীয় সন্তান নেবার জন্য সেই ভ্রূণগুলোকেই তারা আবার ব্যবহার করছে। অতএব একবারে কালেক্টেড ডিমের থেকে 2টো প্রেগনেন্সি বা অনেক সময় 3টে প্রেগনেন্সি পর্যন্ত হয়েছে। এগুলো হচ্ছে সুবিধা। এবার আমরা যেহেতু ওভারিকে স্টিমুলেট করছি, এই সবকটি ডিম যদি তৈরি হয় তখন ওভারিগুলো বড় হয়ে যায়, যেটাকে বলে ওভেরিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। ওভারিগুলোকে স্টিমুলেট করলে যদি বেশি স্টিমুলেটেড হয়ে যায়, এবার এটা নির্ভর করছে অনেকটাই সেই যে মহিলা আছেন তার উর্বরতার উপরে। যাদের এএমএইচ লেভেলটা খুব বেশি বা অনেক ডিমের ঘর রয়েছে, যেমন পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম পেশেন্টদের, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই ওভেরিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম হবার সম্ভাবনাটা বেশি। এতে তলপেটটা ভারী হয়ে যায়, তলপেটে একটু ব্যথা হয়, পেটের মধ্যে কিছুটা জল জমা হয়, অনেকের একটু বমি, বা শরীরটা দুর্বল লাগা, এই সিমটমসগুলো থাকে। তাদের ক্ষেত্রে আমরা যেটা করি, ডিমটা সংগ্রহ করার পরে সেই মাসে আমরা ভ্রূণটাকে প্রতিস্থাপন করি না, কারণ ভ্রূণটাকে প্রতিস্থাপন করলে শরীর থেকে যে হরমোনস আমরা তৈরি হয় বা যে হরমোনগুলো আমরা দেবো প্রেগনেন্সিটাকে নিয়ে যাওয়ার জন্য, সেটা ওভেরিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোমকে আরও বাড়িয়ে দেয়। অতএব সেই সাইকেলে ট্রান্সফার না করে পরের সাইকেলে আমরা ট্রান্সফার করি যাতে এটাকে অ্যাভয়েড করা যায়। এটা ছাড়া আর রিস্কের মধ্যে বলতে গেলে যে ধরুন একটা যদি আমরা অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন অ্যান্টিসেপটিক পদ্ধতি আমরা সাহায্য নিই, অনেক সময় দেখা গেছে যে পার্টিকুলারলি যাদের ফ্যালোপিয়ান টিউবে ধরুন একটু জল জমে আছে, যেটাকে আমরা হাইড্রোসালপিংস বলি, সেটা থাকার জন্য একটা
স্লাইট ইনফেকশন হতে পারে। এবং সেই জন্য একটা পদ্ধতি আমরা করি, যাদের ফ্যালোপিয়ান টিউবে জল জমে আছে তাদের আমরা একটা ক্লিপিং বলে একটা পদ্ধতি আছে, যেখানে ল্যাপ্রোস্কোপি করে ফ্যালোপিয়ান টিউব ইউট্রাসের সাথে যেখানে যুক্ত হচ্ছে সেই জিনিসটাকে বন্ধ করে দেওয়া হয়। সেই জিনিসটাকে বন্ধ করে দিলে এই ইনফেকশনের সম্ভাবনা থাকে না। আচ্ছা, মানে আইভিএফ এর বেশ কিছু সুবিধা রয়েছে আবার ঝুঁকিও রয়েছে, কিন্তু মনে হলো ঝুঁকির থেকে সুবিধাগুলো অনেক বেশি। ঝুঁকির জন্য আমরা যথেষ্টভাবে পেশেন্টদেরকে স্ক্রিনিং করে টেস্ট করে সাহায্য নিয়ে আমরা সাধারণত এই পদ্ধতিটাতে এগোই, এবং সেই জন্য আমরা লক্ষ্য করেছি যে ঝুঁকিটা খুবই কম। তবে আমরা সব পেশেন্টকেই কিন্তু এই ঝুঁকির কথাগুলো আগের থেকে বলে দিই, যাতে তারা সেই পরিস্থিতিতে পড়লে কিভাবে আমরা তাদেরকে সাহায্য করব তাদের একটা ধারণা তাদের মধ্যে থাকে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তবে আমরা এই মুহূর্তে কথা বলছিলাম তার সঙ্গে, এবং কথা বলে যেটা বুঝতে পারলাম, অর্থাৎ মহিলা উর্বরতা এবং আইভিএফ নিয়ে অনেকের অনেক রকম ভ্রান্ত ধারণা থাকে, সমস্তটা নিয়ে কথা বলছিলাম। আইভিএফ এর সুবিধা কোনগুলো, অসুবিধা কোনগুলো, এবং মহিলা উর্বরতা কতটা প্রয়োজনীয়তা রয়েছে, সমস্তটা নিয়ে আলোচনা করছিলাম। তবে আলোচনা আপাতত এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়।